অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট 1 বছরে একটা নজির দেখানোর কথা ছিল যে আমরা কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারি। 6.5 লাখ কোটি টাকা যেখানে খেলাপি ঋণ, অতএব কিভাবে আপনি পুঁজি বাজার দাঁড় করাবেন? কোনো বাজারেই দাঁড় হবে না। শেয়ার বাজারের প্রতি মানুষের আরো দিন দিন আস্থাহীনতা তৈরি হচ্ছে। মনির হোসেন ভাই অনেক কিছু বিস্তারিত বলেছেন, তার প্রেক্ষাপটে আমি আপনার এই প্রসঙ্গে আসি যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা গ্রেশামস লর কথা শুনেছি যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। এখন এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের দিকে যদি বাংলাদেশে তাকান, মনে হবে এটা কি একটা দুষ্ট চক্রের মধ্যেই পড়ে গিয়েছে কিনা। তার মানে হচ্ছে ব্যাড পিপুল, ব্যাড ইনভেস্টর ড্রাইভস গুড ইনভেস্টর আউট অফ সার্কুলেশন কিনা, মানে এই প্রশ্নটা নিজের ভিতরে আসে। এখন প্রসঙ্গক্রমে আসি যে আপনি যে বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত, গভর্নর মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মনে করি গভর্নর মহোদয় নিজেই কন্ট্রাডিক্টরি ডিসিশন দিচ্ছেন। আমি প্রথম এক্সাম্পল হচ্ছে ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এই ব্যাংকগুলো যেগুলো 5টা একত্রিত করেছে প্রাইভেট ব্যাংক। আপনি এনবিএফআই এর ক্ষেত্রে আবার সিদ্ধান্ত দিয়েছেন অবসায়ন। দেখেন কথা হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়ালকে অবসায়ন করেছেন, তাহলে ব্যাংককে অবসায়নের দিকে গেলেন না, বাঁচিয়ে রাখলেন, আবার একটা পক্ষকে না করে বলে দিলেন। এই জায়গাটা সাধারণভাবে আমার কাছে বোধগম্য নয়। এক ইন এ সেন্স যে আমি যখন ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি কিন্তু সেন্ট্রাল ব্যাংক বারবার তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে আর্থিক যে তার হিসাব বিবরণী অনুমোদন দিচ্ছেন, দেওয়ার পরই কিনছি। এখন কথা হচ্ছে সেই সেন্ট্রাল ব্যাংকেই যদি এখন বলে নাই, একদিনে বলে এত পার্থক্য, তাহলে সেন্ট্রাল ব্যাংকের যে নিয়ম কানুন, সেন্ট্রাল ব্যাংকের যে কার্যাবলী, তার কাছেই তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। অতএব সেই জায়গাটাই বলছি যে ডিসিশন যদি নিতে হয়, আপনাকে বলবেন প্রতিযোগিতায় ছেড়ে দিয়েছি, প্রতিযোগিতায় টিকে না থাকতে পারলে সে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি 35,000 কোটি টাকা ঢাললেন, একইভাবে 20,000 কোটি আর 15,000 কোটি টাকা বিনিয়োগকারীরা কিন্তু 20,000 কোটি আরো দেওয়ার পরিকল্পনা করছেন। তার মানে হচ্ছে কি, দেখেন, একদিক দিয়ে কন্ট্রাকশনারি পলিসি বলে জনগণকে ভাবছেন যে আপনি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবেন, একইভাবে আপনি এক্সপানশন করছেন এই দুষ্ট ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখতে। কার স্বার্থে বাঁচিয়ে রাখছেন সেটা প্রশ্ন থেকে যাবে, হয়তো ভবিষ্যতে জানা যাবে। একই সাথে আপনি এনবিএফআই এর ক্ষেত্রে আপনি দ্বিচারিতা বিহেভ করছেন যে এইগুলাকে অবসান, তাহলে এইগুলাকেও আপনি বাঁচিয়ে রাখেন, একই কায়দা অনুসরণ করেন। যে কারণে আমি বলছি যে আসলে বিনিয়োগকারীরা এইখানে যে একটা ব্যাড সিগন্যাল পেলো, যে বিনিয়োগকারীরা আসলে প্রকৃতপক্ষে এই ধরনের ব্যাংক না। আপনি কিন্তু আরো বাকি 15টা ব্যাংক যে দুর্বল, সে কথাও আপনার কথার মধ্য দিয়ে স্পষ্ট যে বিষয়টা 5টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, আরো 15 থেকে 20টা ব্যাংক। আপনি যদি বাংলাদেশে টোটাল হিসাব করেন যে বাংলাদেশে কি পরিমাণ ঋণ, 17 থেকে 18 লাখ কোটি টাকা, আপনি 6.5 লাখ কোটি টাকা অলরেডি খেলাপি ঋণের কথা বলেছেন, প্লাস আরো 2 লাখ কোটি টাকা হবে, সেটারও সিগন্যাল। তার মানে 8.5 থেকে 9 লাখ কোটি টাকা, মানে কি আপনি সত্যিকার অর্থে যদি হিসাব করেন, আপনি বলবেন 50% ব্যাংকের অস্তিত্ব বাংলাদেশে নেই। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এখন দেখেন এই প্রশ্নটা হচ্ছে 50% ব্যাংকের অস্তিত্ব যখন নেই, সেম সিগন্যাল যদি আদার্স ব্যাংকের জন্য অ্যাপ্লিকেবল হয়, তাহলে এই বিশাল ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই সিকিউরিটি, আমি বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন আর চিটাগাং স্টক এক্সচেঞ্জ বলেন, এই শেয়ারের প্রতি কিভাবে আস্থা থাকবে? অতএব আপনি শুধু বর্তমান ঝুঁকি না, ভবিষ্যতে আরো যে ঝুঁকি আসতেছে সেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আমি মনে করি ছড়িয়ে দিচ্ছেন। একই সাথে এই আগুন আরো আপনি প্রজ্বলিত করছেন কিভাবে? এখন বলছেন এনবিএফআই বন্ধ হবে, তার মানে এইখানেও লক্ষ লক্ষ বিনিয়োগকারীর অনেক টাকা রয়েছে। অতএব আবার এনবিএফআই এর অস্তিত্বের কথা যদি বলেন, তাহলে আরো এনবিএফআই বন্ধ হওয়ার মতে, যে তার মানে হচ্ছে সব যদি এরকম ঝুঁকির মধ্যে পড়ে, কাকে বিশ্বাস করবে? অর্থাৎ আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে, এটা দুর্বল একদিনে হয় নাই, দীর্ঘদিন পরেই। মনির ভাইয়ের যে হিসাব সেটা যদি দেখেন, তাহলে স্পষ্টভাবে বলছে যে 2010 থেকে 26 আপনি তুলনা করেন, যা বাড়ার কথা আপনি সেটা কমছে। তাহলে আমার 6.5% অন এন এভারেজ ডিকেডাল প্রবৃদ্ধি, আমরা বলছি যে 1 যুগ ধরে 1.5 যুগ ধরে আমরা 6.5% এবং 8.15% পর্যন্ত প্রবৃদ্ধিতে পৌঁছেছিলাম 2019 সালের অর্থ বছরে। অতএব সেই জায়গা থেকে বিবেচনা করলে তাহলে পুঁজি বাজারটাকে কেন্দ্র করে বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার কারো কাছ থেকে কিন্তু আমরা রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা বারবার মানুষ ঝুঁকিতে গিয়েছিল, কিন্তু 5ই আগস্ট এইসব
ঘটনা কিন্তু খুব কম ঘটে এবং পৃথিবীতে কিছু দেশে নাও ঘটতে পারে। অতএব সেই প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশাটা এই অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু অনেক বেশি ছিল, যে ঢেলে সাজাবে। কথা হচ্ছে যে আপনি বিচার করেন, এই জায়গা থেকে তো অনেক টাকা লুট হয়েছে, আপনি কমিশন করেছে এবং তারা কিন্তু পেপারেও তৈরি করেছে কারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য সেই সব মানুষের নামেও জানা আছে, কিন্তু বিগত সরকারেও পানিশমেন্টের ব্যবস্থা করে নাই, আপনিও একই পথে হাঁটলেন। তাহলে ভিন্নতা কোথায়? আর ভিন্নতা না থাকার ক্ষেত্রে আপনি দেখবেন এই 14-15 মাসে আপনি শেয়ার বাজারের কি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? শেয়ার বাজারের প্রতি মানুষের আরো দিন দিন আস্থাহীনতা তৈরি হচ্ছে। তার আগে এক দরবেশ ছিল, এখন কোন দরবেশ আছে? সেই জায়গাগুলো বলছি যে আসলে প্রকৃতপক্ষে শেয়ার বাজার দুর্বল হওয়ার কারণে এবং আর্থিক প্রতিষ্ঠান, যে দেশে ব্যাংকের অবস্থা নিয়ে মানুষের মধ্যে কোনো আস্থা নেই কয়েকটা ব্যাংক বাদে, সেই জায়গায় আপনি ইন্টারলিঙ্কড ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট ক্লোজলি ইন্টারলিঙ্কড। অতএব একটাকে আপনি ধ্বংস রেখে আরেকটাকে যে দাঁড় করাবেন সেটা যে হয় নাই, সেটা বাংলাদেশ প্রমাণ। অর্থাৎ এই লিঙ্ক যতদিন পর্যন্ত শক্ত না হবে, বাংলাদেশকে দেখেন জোরপূর্বক করে বহুবার বলা হয়েছে বাংলাদেশ রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট। বাংলাদেশ রেজিলিয়েন্ট না, প্রমাণ হয়েছে কবে? আমরা যখন কোভিড শক হলো, পরবর্তীতে আমরা কিন্তু আর 8% প্রবৃদ্ধির দিকে না, নিম্নগামী প্রবৃদ্ধি। আপনি যদি বলেন কোভিড পরবর্তী বছরের প্রবৃদ্ধি, তারপরে যদি বলেন বিগত অর্থ বছর 24-25-এর প্রবৃদ্ধি 3.97, এটা হিস্টোরিক্যালি ল। অতএব সেই ল প্রবৃদ্ধি এখন আমাদের যেখানে বুম হওয়ার কথা, আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানে হিস্ট্রিতে একবার আসে, যে ক্যাচ করতে পারে সে উন্নত দেশে পড়ছে, আর যে ধরতে পারে নাই সে মিডিল ইনকাম ট্র্যাপে পড়ছে। তার মানে হচ্ছে বাংলাদেশ আসলে আমাদের যে ইয়ত ডিভিডেন্ডটা সেটা পুরোপুরি ব্যস্তে যাচ্ছে। কারণ হচ্ছে এক, প্রবৃদ্ধি নিম্নগামী। এখন সামনে যে প্রবৃদ্ধি বাড়বে সেটার জন্য কিন্তু আমরা প্রকৃতপক্ষে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এমন কোনো সংস্কার মানে দু একটা কথা বলা আর লেখা না, বিষয় প্রতিপালনের জন্য যেভাবে করা উচিত। আপনি যদি বলেন করাপশনের কারণে বিগত সরকারের পতন হয়েছে এবং মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল, তাহলে আমার কথা হচ্ছে একটা সাধারণ মানুষ হিসাবে একটা মানুষের তো পানিশমেন্ট এই 14-15 মাসে আশা করেছিল যে 6.5 লাখ কোটি টাকা যেখানে খেলাপি ঋণ, অতএব কিভাবে আপনি পুঁজিবাজার দাঁড় করাবেন? কোনো বাজারেই দাঁড় হবে না। অতএব কারণ এইসব মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যেটা ট্রু ব্যবস্থা, যে সত্যিকার অর্থে মানুষ চায় এবং সেটাই আপনি প্রতিফলন ঘটিয়েছেন, সে তার বিন্দু পরিমাণ দেখা যায়নি। অতএব উনারাই প্রকৃতপক্ষে কার জন্য কাজ করছেন, কি করছেন, সেটাই কিন্তু একদিন জনগণের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিচ্ছে। এখন আপনার প্রসঙ্গে যদি আমি বলি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দেখেন আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে একটা রেগুলেটরি বডি। এখন তার দুর্বলতা রয়েছে স্বাভাবিকভাবেই, কারণ রেগুলেটর যদি রেগুলেটরের কাজ না করে তখন সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়। অতএব একটা প্রতিষ্ঠানে আপনি বলছেন সিকিউরিটি মার্কেটের প্রতি মানুষের আস্থা নাই, আর রেগুলেটর বলবে আমি অনেক ভালো করছি, এটা কোনোদিন হতে পারে না। অতএব দায়বদ্ধতা নেওয়া সেই কালচারটাই তো তৈরি হয় না বাংলাদেশে। অতএব আপনি নিজে করতে পারেন নাই, যে কারণে দেশটায় এই বিশৃঙ্খলা। কারণ যে দেশ, আমি বলি উন্নয়নের সাথে সাথে, মনির ভাই স্পষ্ট উল্লেখ করেছেন যে আমরা অর্থনীতিতে দেখি কি, যে রাষ্ট্র যত উন্নত তার পুঁজি বাজারটা তত শক্ত। কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী পুঁজি ছাড়া একটা দেশের সাস্টেইনেবল গ্রোথ ইম্পসিবল। অতএব আমার পুঁজি বাজার যদি বিগত 15 বছরে নেট নেগেটিভ, তাহলে আমরা শূন্যের উপর ভাসছি, এই কথাটাই কিন্তু প্রমাণ হয়েছে। অর্থাৎ যে জায়গাটা শক্ত হওয়ার কথা ছিল সেই জায়গাটা এই জায়গায় নাই। কেন নাই? মানে এই জায়গাটা উদাও হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? যে কারণে টোটাল দেশটা এখন বলবেন যে ঝুঁকির মধ্যে। আর এই ঝুঁকির মধ্যে অতিরিক্ত আরেক ঝুঁকি তৈরি হয়েছে, আমি বলবো যে বর্তমান সরকার পে স্কেল ঘোষণা নিয়ে। কারণ দেখেন মানুষের প্রত্যাশা ছিল, কারণ এটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট সব ইন্টারলিঙ্কড। মানে হচ্ছে আপনি আপনার আয় বাড়বে মানে কি, আপনার সঞ্চয় বাড়বে, সেটা বিনিয়োগে যাবে। অতএব বিনিয়োগ কোথায় যাবে? দ্যাটস দ্য ইস্যু। এখন দেখেন
এই সরকারের আর্থিক সক্ষমতার জায়গা, আমাদের স্পষ্ট কথা, জিডিপিতে আমরা পৃথিবীর মধ্যে তলানিতে, এইসব কথা অনেক বলা হচ্ছে, কিন্তু আমার এই অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট 1 বছরে একটা নজির দেখানোর কথা ছিল যে আমরা কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারি, আমরা কিন্তু ট্যাক্স নেট এই 26-30 লাখ না, আমরা ফখরুদ্দিন সরকার আরো কত বছর আগে হিসেব করতে হয়, ফখরুদ্দিন সরকারের এক হুঙ্কারে তখন 1 কোটি মানুষ পর্যন্ত তখন নিবন্ধন করেছিল, তার মানে কি 3 নাম্বার রেজিস্ট্রেশন করেছিল।